একটা রাষ্ট্রকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় কি? ইতিহাস বলছে মাথা কেটে দাও, শরীর নিজেই পড়ে যাবে। কিন্তু যদি মাথা কেটে দেওয়ার পরও রাষ্ট্র দাঁড়িয়ে থাকে, তাহলে কি সেই সূত্র ভুল, নাকি বদলে গেছে যুদ্ধের নিয়ম? আজকের ভিডিওতে আমরা দেখব কেন সব হিসাব ভুল প্রমাণ করে এখনও টিকে আছে ইরান। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হেডলাইন বাংলা, যেখানে আমরা বিশ্ব রাজনীতির গভীর বিশ্লেষণ তুলে ধরি সহজ ভাষায়। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে শুধু খবর না, একটা বড় বাস্তবতা লুকিয়ে আছে। চলুন শুরু করা যাক। ইতিহাসে বারবার দেখা গেছে, যখনই কোনো শক্তিশালী রাষ্ট্রকে দুর্বল করতে হয়েছে, তখন সরাসরি জনগণের সাথে লড়াই না করে টার্গেট করা হয়েছে নেতৃত্ব, ধ্বংস করা হয়েছে কমান্ড চেইন, তৈরি করা হয়েছে আতঙ্ক। রোমান এম্পায়ার এই কৌশল ব্যবহার করেছে, পরে ব্রিটিশ এম্পায়ার এটাকে আরও নিখুঁত করে। আজকের আধুনিক যুগে এই একই কৌশল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করছে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল। পরিকল্পনা খুবই সহজ: ফ্রন্ট লাইনের নেতাদের হত্যা করো, জনগণকে ভয় দেখাও, রাষ্ট্র নিজে থেকেই ভেঙে পড়বে। এখানে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় এই কৌশল এখনও কাজ করে? ইরানের ক্ষেত্রেও একই পরিকল্পনা নেওয়া হয়েছিল। হামলার পর খবর ছড়িয়ে পড়ে আলী খামেনেই নিহত। বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলতে শুরু করলেন, খেলা শেষ, ইরান ভেঙে পড়বে, ক্ষমতার শূন্যতা তৈরি হবে। টিভি স্টুডিওতে বসে ভবিষ্যৎবাণী হচ্ছিল, সেনাবাহিনী বিভক্ত হবে, জনগণ রাস্তায় নামবে, সরকার পতন হবে। কিন্তু কিছুই ঘটল না। যুদ্ধের 1 মাস পার হয়ে গেছে, শহর ধ্বংস, হাসপাতাল টার্গেট, শীর্ষ কমান্ডার নিহত। তারপরও রাষ্ট্র ভেঙে পড়েনি, বরং প্রতিরোধ আরও শক্ত হয়েছে। প্রশ্নটা এখন উল্টো, ইরান কিভাবে এখনো দাঁড়িয়ে আছে? এই জায়গায় থামুন। আপনি কি ভেবেছিলেন ইরান এতদিন টিকে থাকবে? ভিডিওটা শেয়ার করুন, কারণ এই প্রশ্নটা এখন সারা বিশ্বের। ইরানকে শুধু একটি দেশ হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে বহুস্তরীয় ক্ষমতার কাঠামো, বিকেন্দ্রীকৃত নেতৃত্ব, বিকল্প কমান্ড চেইন। এখানে একজন নেতা মারা গেলেই খেলা শেষ হয়ে যায় না, কারণ নেতৃত্ব ব্যক্তি না, একটি প্রক্রিয়া। এখানে আসে গুরুত্বপূর্ণ একটি শক্তি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এটা শুধু সেনাবাহিনী না, অর্থনীতি, গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা, আদর্শিক নিয়ন্ত্রণ, সব কিছুতেই তাদের ভূমিকা। একজন কমান্ডার নিহত হলে সাথে সাথে আরেকজন দায়িত্ব নেয়, মানে সিস্টেম বন্ধ হয় না। আপনার কি মনে হয় এই ধরনের কাঠামো অন্য দেশেও থাকা উচিত? কমেন্টে আপনার মতামত লিখুন। আরেকটি বড় ফ্যাক্টর, বাসিজ বাহিনী প্রায় 10 লাখ স্বেচ্ছাসেবক। যুদ্ধ শুরু হলে তারা রাস্তায় নেমে আসে, নিরাপত্তা নিশ্চিত করে, বিশৃঙ্খলা ঠেকায়। যেখানে অন্য দেশে যুদ্ধ মানেই বিশৃঙ্খলা, ইরানে দেখা গেল নিয়ন্ত্রণ বজায় আছে। সরকার দ্রুত ইন্টারনেট সীমিত করে। আজকের যুগে ইন্টারনেট সমান আন্দোলনের অক্সিজেন। এই অক্সিজেন বন্ধ করলে প্রতিবাদ কমে যায়। আরেকটা বিষয়, বাইরের আক্রমণ সমান ভেতরের ঐক্য, জাতীয়তাবাদ সক্রিয় হয়ে যায়। আপনি কি মনে করেন ইন্টারনেট বন্ধ করার ঠিক সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। ইরান অনেক আগে থেকেই নিজেকে প্রস্তুত করেছে। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, এইসব তাদের জন্য নতুন না। ফলে স্বনির্ভরতা তৈরি হয়েছে, সামরিক প্রযুক্তি উন্নত হয়েছে। যখন শত্রু দ্রুত ভেঙে পড়ে না, তখন আক্রমণকারীর পরিকল্পনা ব্যর্থ হয়। ইরানের ক্ষেত্রে তারা টিকে গেছে, প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এটাই যুদ্ধের গেম চেঞ্জার। ভিডিওটা যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হেডলাইন বাংলা, কারণ আমরা এমন বিশ্লেষণই নিয়ে আসি। ইরান একা না, চায়না এবং রাশিয়া সরাসরি যুদ্ধে না নামলেও কৌশলগতভাবে পাশে আছে। ফলে যুদ্ধ সীমাবদ্ধ রাখা হয়েছে। নতুন নেতৃত্ব সামনে খুব কম আসছে। এটা দুর্বলতা না, এটি নিরাপত্তা কৌশল। যত অদৃশ্য, তত কঠিন টার্গেট করা। 21 শতাব্দীতে কি মাথা কেটে রাষ্ট্র ধ্বংস করা সম্ভব? নাকি রাষ্ট্র এখন ব্যক্তি না, একটি সিস্টেম, একটি ধারণা? আপনার কি মনে হয় ইরান শেষ পর্যন্ত টিকে থাকবে? এই যুদ্ধ শুধু ইরান বনাম আমেরিকা না, এটা পুরনো যুদ্ধনীতি বনাম নতুন বাস্তবতার লড়াই। আজকের ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার, কিছু রাষ্ট্র মানুষ দিয়ে না, ধারণা দিয়ে চলে, আর ধারণাকে ধ্বংস করা সবচেয়ে কঠিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আবার আসব নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সত্যের সাথে থাকুন, দেখতে থাকুন হেডলাইন বাংলা।